রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এখনো জানা যায়নি কারণ। গণভোটের ব্যালট হবে রঙিন, টানা প্রচারণা চালাবে সরকার। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, আর নানা কারণে হতে পারে। Let us forget about it. Rather we should take lessons from the past. এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের। নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। জটিল প্রশ্নে না ভোট জয়ের শঙ্কা অন্যদের। মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে চার্জশিট। প্লট দুর্নীতির আরও এক মামলার রায় 1 ডিসেম্বর। এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা করছি। নিউমোরিং টার্মিনালের ইজারা বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে আইনজীবী ও অ্যাটর্নির পাল্টাপাল্টি বক্তব্য। হাইকোর্টের সিদ্ধান্ত 4 ডিসেম্বর। যদি এটা বিদেশি কাজ চলে যায়, তারা সবকিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। কোনো দরকার নেই না, ওরা 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক 5 ঘন্টা অবরোধে ভোগান্তি। এই সাভার থেকে হাইটাই বলতে আসছি, ভোগান্তি তো 100%। এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থই পড়তেছে, দেখার কেউ নাই। সরকার আছে থাকলো নাই। শর্ট সার্কিট থেকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন, দাবি তদন্ত কমিটির। 37 দিন পর প্রতিবেদন জমা দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে। দর্শক, রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেল 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। পরে তাদের সাথে যোগ দেয় আরও 5টি ইউনিট। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল 61টি ঘর। তার 2 মাস আগে 2024 সালের 18 ডিসেম্বর বস্তিটিতে আগুন লেগেছিল। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রাজা। আমরা তার কাছে যাচ্ছি। শামীম, আগুন কিভাবে লাগলো, জানা গেছে কিনা, আর বস্তির বাসিন্দারা নিরাপদ আছে কিনা সেটিও একটু বলবেন। আর এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে? মুহূর্তে আসলে আগুনের যে তীব্রতা, আগুনের যে ভয়াবহতা, সেটা আগের মতোই। আগুনের এই তীব্রতা, ভয়াবহতা একটুও কমেনি। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুনটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট পরিধির মধ্যে বেঁধে ফেলতে, যাতে নতুন কোনো ঘর বাড়ি আর এই আগুনে পুড়ে না যায়, ভস্মীভূত না হয়, সেই চেষ্টাটাই তারা করছেন। তবে ফায়ার সার্ভিসের চেষ্টা আমরা বলবো অনেকটাই সফল হয়েছে। কারণ আমরা শুরুতে এখানে যখন আসি 5 থেকে 7 মিনিটের মধ্যে আসলে আগুনটা আমাদের খুব নিকটে চলে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি আগুনটাকে আসলে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। আগুনটা বেশ নিয়ন্ত্রণে রাখতে বলতে আগুনটাকে ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। কিন্তু আগুনের যে ভয়াবহতা, আগুনের তীব্রতার যে ভয়াবহতা,
সেটা অব্যাহতই আছে। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হবে। তবে আরও একটু স্বস্তির বিষয়, যেটা শুরুতেই এসে আমি ফায়ার সার্ভিসের এক কর্মীর সাথে কথা বলছিলাম যে এই আগুনে কেউ হতাহত হয়েছে কিনা। তারা বলছিলেন যে এই মুহূর্তে তারা আসলে এই আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এমন তথ্য তাদের কাছে নেই, এবং এই আগুন আসলে কিভাবে লেগেছে প্রাথমিকভাবে তারাও সেটা জানাতে পারেনি। তারা বলছেন যে এই আগুন নিয়ন্ত্রণে আনা গেলে তাদের যে তদন্ত কমিটি গঠন করা হবে, সেই কমিটির এর মাধ্যমে আসলে তারা তখন জানাতে পারবেন যে আগুনটা ঠিক কিভাবে লেগেছে। তবে প্রাথমিকভাবেও তারা আসলে এই মুহূর্তে কিছু জানাননি বা কিছু বলতে পারছেন না। তারা বলছেন যে তদন্ত ছাড়া এত বড় আগুনের ঘটনা ঠিক কিভাবে ঘটেছে সেটা বলাটা কতটা সমীচীন হবে, এই জায়গা থেকেই আসলে তারা কিছু বলতে রাজি হননি আমরা যখন কথা বলার চেষ্টা করেছি। তবে আমরা যেসব জায়গা থেকে আসলে আগুনটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা আটকে ফেলার চেষ্টা করছিলেন, আমরা দেখছি সেই সব জায়গাগুলোতে আবার নতুন করে আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়ছে দেখছি। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে একটা নির্দিষ্ট গণ্ডি বেঁধে ফেলেছেন যে এর বাইরে আসলে তারা আগুনটাকে আর কোনোভাবে ছড়াতে দিবেন না, এবং আমরা দেখছি সেই একটা নির্দিষ্ট গণ্ডি দিয়েই আসলে তারা এখনো পানি ছিটিয়ে যাচ্ছেন। এবং তারা, আমরা বলবো যে গত 10 থেকে 15 মিনিট আসলে তারা সমর্থই হয়েছেন নতুন করে আগুনটাকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে। এবং যেহেতু আমরা নিচের পাইপগুলো দেখছি যে কড়াইল বস্তির ভেতর দিয়ে যে ছোট খালটি আছে, সেই খালে যেহেতু ফায়ার সার্ভিস পানির পাম্প বসাতে সমর্থ হয়েছেন, এবং তারপর থেকেই আসলে তারা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এবং আমরা এখানে শুরুতেই যখন পৌঁছাই তখন বেশ পানি সংকটে ছিল ফায়ার সার্ভিস, যে কারণে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে, এবং আগুনটা ছড়িয়ে পড়ে নতুন করে ফায়ার সার্ভিস আসার পরেও নতুন করে বেশ কিছু বসত বাড়িতে আগুন লাগে। এবং আমরা বস্তির মাঝেই একটা বেশ সুউচ্চ ভবন দেখছি, যে ভবনের উপরের পানির যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কেও আসলে আমরা দেখেছি যে আগুন লেগেছিল। বস্তির মাঝের যে সুউচ্চ ভবনটা, সেই ভবনটা, যদিও সেই ভবনে আমরা এখন এই মুহূর্তে আগুন জ্বলতে দেখছি না, তবে পুরো কড়াইল বস্তি এখন ধোঁয়া এবং আগুনে একাকার, এবং আগুনের ভয়াবহতা কোনোভাবেই আসলে কমছে না। তবে আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে যেহেতু ফায়ার সার্ভিস একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কিছুটা আগুন বলাই যায় যে নিয়ন্ত্রণে আসছে আশপাশ থেকে। তবে অভ্যন্তরীণ আগুনের যে ভয়াবহতা সেটা এখনো আসলে চলছে। আগুনের সেই লেলিহান শিখা, আগুনের সেই তীব্রতা বেড়েই চলেছে মধ্যভাগে, বস্তির মধ্যভাগের যে আগুনটা সেটা আসলে এখনো আসলে ভয়াবহভাবেই জ্বলেই চলেছে। এবং আমরা শুরুতেই যেটা বলছিলাম যে ফায়ার সার্ভিস কর্মীরা আগুনটাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে বেঁধে ফেলার চেষ্টা করছেন, সেটা তারা বেঁধে ফেলতে সমর্থ হয়েছেন, এটা আমরা বলতেই পারি। তবে আমরা যেগুলো দেখেছি, যেসব বসতবাড়ির আগুন তারা নিভিয়ে ফেলেছেন, সেই সব বসতবাড়িতে আবার নতুন করে আগুন জ্বলে উঠছে, এবং তারা আবার নতুন করে সেসব জায়গায় পানি ছেটাচ্ছেন, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরায় হয়তো, যেহেতু আমাদের সামনেই একটা 2তলা ভবন, 3তলা ভবন মসজিদের অবস্থান, এ কারণে আমরা এপাশ থেকে কতটুকু দেখাতে পারছি জানি না। কিন্তু যেসব ভবনের আগুনগুলো কিছু মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি নিভিয়ে ফেলেছিল, সেই সব ভবনে আবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। যেহেতু দাহ্য পদার্থ আছে, টিনগুলো সামান্য আগুনেই পুড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে আগুনের তীব্রতা বাড়ছে, আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং তবে স্বস্তির বিষয়, পানির যে সংকট ছিল। গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার, ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 4টি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র 1টি। রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত। আসিফ নজরুল জানান, গণভোটের প্রশ্ন থাকবে একটি। নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে 4টি প্রস্তাব থাকবে। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না 2টা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। গ্রহণ পদ্ধতি, ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে। ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। 10টি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। দেশে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। সবাই যেন গণভোটের ব্যাপারে জানতে পারেন সেজন্য 3 মাস ব্যাপী প্রচারণা চালাবে সরকার। আরপি অনুযায়ী যে 4 পেশার ব্যক্তিরা ভোট দিতে পারবেন তাদের মধ্যে সংবাদকর্মীরা নেই। 8টা ভাগে রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই ইনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের প্রবাসীরা নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। ভারতের প্রবাসীরা, আপনি তো ভারতের প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে। আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে একথা বলেন তিনি। বিকেলে সিএসির সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল, পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ। সকাল ও বিকেলের 2 পর্বে মোট 81টি সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করে কমিশন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, তাই নির্বাচন পর্যবেক্ষক সহ সকলের সহযোগিতা চান সিইসি। দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। এক্ষেত্রে কেউ বিঘ্ন ঘটালে কমিশন ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। প্রশিক্ষণের ব্যাপারে একটা কথা এসছে যে হ্যাঁ, আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহায়তা করার জন্য। আমাদের ব্যালট প্রকল্পের আওতাতেও যদি সম্ভব হয়, অন্তত পক্ষে প্রতিটি প্রতিষ্ঠান থেকে 1-2 জন করে নিয়ে এসে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, সেটা আমরা করব। পর্যবেক্ষকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা।
আমাদের কাজ হলো 3 দিন ব্যাপী, ভোটের আগের দিন, ভোটের দিন, তারপর দিন। কিন্তু তার আগেও আমরা চাইলে কমিশন যদি চায় তাদেরকে সহায়তা করতে প্রস্তুত। যদি কোনো প্রশিক্ষণ ম্যানুয়াল আপনাদের থেকে থাকে এটাও যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা নিজেরাও একটা নিজেদের মধ্যে ইনহাউস আমরা প্রশিক্ষণ নিতে পারবো। বিকেলে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান বিএনপির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, যেসব দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ কঠিন, সেখানে সময় বাড়ানোর অনুরোধ করেছে বিএনপি। একই সাথে পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলির বিষয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের দাবি থাকলেও তা কতটা যৌক্তিক এ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এই কাজটা করে নাই, এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট, আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ, যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান, তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে, কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে। গণভোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না, কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয়, এটা আমাদের অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ এবং আমাদের গণভোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের দিনই মানুষ গণভোট চায়, নীতিমালা দেখে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো। নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না। এর আগে ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী দিনে দেশেরও হাল ধরবেন। এই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই। ঠাকুরগাঁওয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময় নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সেখানে আমাদের সহকর্মী শামীম রেজা আছেন, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর, কতটা নেভানো গেল এর মধ্যে?
এই মুহূর্তে আসলে বলতে হয় আগুনের ভয়াবহতা আসলে বেড়েই চলেছে। আমরা 1 ঘন্টারও অধিক সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আগুনটাকে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং আমরা আসার পরে আরও দেখেছি যে নতুন নতুন জায়গায় আসলে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আগুনটাকে শুরু থেকে বেঁধে ফেলার চেষ্টা করছেন, সেটা আমরা তাদের প্রচেষ্টা এসেই দেখেছি। এবং আমরা এসে শুরুতেই দেখেছিলাম যে বেশ পানি সংকটে তাদেরকে বেগ পেতে হচ্ছিল, কিন্তু কড়াইল বস্তির মধ্য দিয়ে যে ছোট খালটি গেছে সেই খালে ফায়ার সার্ভিসের পাম্প বসানোর পরে সেই সংকট কিছুটা দূর হয়েছিল। এবং তারা আমরা শুরুতেই দেখেছি যে ভেতরের মূল যে অংশ সেখানে তারা কোনো কাজই করতে পারছে না, কারণ আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা এত বেশি যে আসলে আগুনের কাছাকাছি যাওয়াই যাচ্ছে না। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি, আমরা শুরুতে এসে এখান থেকেই আগুনের যে তীব্রতা, আগুনের যে তীব্র আঁচ সেটা আসলে উপলব্ধি করতে পারছিলাম। এবং আমি যেখানে এই মুহূর্তে অবস্থান করছি, আমাদের চারপাশেই আসলে আগুনটা রাউন্ড দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং এই রাউন্ড দিয়ে আসলে ফায়ার সার্ভিস চেষ্টা করছিলেন আগুনটাকে এই গণ্ডির মধ্যে বেঁধে ফেলার। তবে আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখেছি যে ফায়ার সার্ভিস যে গণ্ডির মধ্যে আগুন বেঁধে ফেলার চেষ্টা করছিলেন সেই গণ্ডিটাও পার হয়ে গেছে আগুনের তীব্রতা। এবং ফায়ার সার্ভিস যেসব ভবনগুলো আগুন নিভিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, আবার নতুন করে নেভানো ভবনগুলো, নেভানো যেসব বাড়িগুলো ছিল, বাসাগুলো ছিল, সেই সব বাসাগুলো আবার নতুন করে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। এবং তো বলাই যায় আসলে শুরুতে আমরা এসে দৃশ্যটা যেমন দেখেছি, দৃশ্যটা আসলে এখনও তেমনই আছে, সেটার কোনো পরিবর্তন নেই। আগুনের ভয়াবহতা, আগুনের তীব্রতা, আগুনের লেলিহান শিখার যে উচ্চতা আসলে কোনোটাই কমেনি, সেই ভয়াবহতা এখনোই আছে। কোনোভাবেই যেন ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো কাজে আসছে না। এবং নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলার যে পরিকল্পনা তাদের ছিল, নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলার যে পরিকল্পনা তাদের ছিল, সেটাও অনেকটা ব্যর্থ হচ্ছে, কারণ সেই গণ্ডির বাইরেও আবার আসলে নতুন করে আগুন ছড়িয়ে পড়তে দেখেছি আমরা। তো বলাই যায় যে আগুনের ভয়াবহতা আসলে কমছে না, আগুনের এই ভয়াবহতা বেড়েই চলেছে। নতুন নতুন বাসাবাড়িতে নতুন করে আগুন লাগছে। খুবই ভয়ের কথা। প্রত্যাশা থাকবে যেন দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে। ধন্যবাদ শামীম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই আন্দোলনের মামলাগুলোর মধ্যে একটি চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে এই নিয়ে 9টি অভিযোগপত্র দাখিল হলো আদালতে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। সোমবারের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। পুলিশের দাবি, জুলাইয়ে যারা আন্দোলনকারীদের টার্গেট করে গুলি করে হত্যা করেছে আর হত্যার নির্দেশ দিয়েছে তাদেরই নাম চার্জশিটে থাকছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলি করে হত্যা করা হয় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 80 জনের বিরুদ্ধে মামলা করেন। এটি ছিল থানায় দায়ের হওয়া প্রথম মামলা। সোমবার এই মামলার চার্জশিট দেয় পুলিশ। পাবলিক প্রসিকিউটর জানান, অভিযোগপত্রটি যাচাই বাছাই শেষে আদালতে দাখিল করা হবে। এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন, এ পর্যন্ত তারা পৃথক 9টি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন। মোহাম্মদপুর থানার ট্রাক চালক হত্যা মামলার চার্জশিট তার মধ্যে একটি। যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। প্রত্যেকটা মামলা আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত করছি এবং ইতিমধ্যেই বেশ কিছু মামলার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা করা হয়েছে। গতকাল পর্যন্ত 9টি মামলা আমরা প্রতিবেদন দিতে সক্ষম হয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবগুলো হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, চার্জশিটে তাদেরই আসামি রাখা হয়েছে যারা ইন্ধনদাতা, নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সাথে জড়িত। আশা করি যে বাকি মামলাগুলো রয়েছে তদন্তাধীন, সেগুলোও আমরা খুব
দ্রুততম সময়ের ভিতরেই পুলিশি প্রতিবেদন দাখিল করতে সক্ষম হব। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান ঘিরে হওয়া 1736টি মামলার মধ্যে হত্যার অভিযোগ 766টি। এর মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হয় 400-রও বেশি মামলা। এসব মামলার অধিকাংশ আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনা বিদেশি কোম্পানির হাতে যাবে কিনা 4 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, বিদেশিদের বন্দর পরিচালনায় চুক্তি অন্তর্বর্তী সরকার করতে পারে না। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে। দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আপত্তির পরও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। অন্যদিকে চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়াকে তড়িঘড়ি বলছে চুক্তিবিরোধী পক্ষ। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও দেশের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আদালতে রিট করেন কয়েকজন আইনজীবী। নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে যাবে কিনা সে বিষয়ে 4 ডিসেম্বর রায়ের মাধ্যমে সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, বন্দর ব্যবস্থাপনার বিষয়ে এমন চুক্তি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সবকিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। যদিও রিটকারীদের এমন দাবি অযৌক্তিক বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই রিটের পিছনে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে চুক্তির প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে। তবে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 47তম BCS এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। এর আগে বাধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। 27 নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSC যেন কার্যকর উদ্যোগ নেয় এমন দাবি জানিয়েছেন তারা। পরীক্ষার্থীরা বলেন, আগের BCS এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য 6 মাস থেকে 1 বছর সময় পেতেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে 2 মাসেরও কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন তারা। 47তম BCS এর পরীক্ষার তারিখ পেছানো আর PSC চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন পরীক্ষার্থীরা। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু তারা পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর তারা টিয়ার শেল, তারা হচ্ছে আপনাদের সাউন্ড গেট মারছে ভাই, এবং পানি দিয়ে আমাদেরকে আমাদের একজন মেয়ে আপু ছিল, তার অবস্থা ভাই খারাপ। এদিকে 47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এই সময় মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, 47তম BCS এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র 2 মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে 1100 নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা। বিকেল 5টায় মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গতকাল 8 ঘন্টার জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। আগামী 27 নভেম্বর 47তম BCS এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে। এই বিষয়টা আশা করি না যে 24-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। এই সাভার থেকে হাইটাই পর্যন্ত আসছি,
ভোগান্তি তো 100%, বুঝেন না? গন্ডগোল বাজে একটা, কিন্তু এই সাধারণ মানুষগুলোর জন্য এই যে রাস্তাঘাট মানুষগুলো আজকে অসুস্থ হয়ে পড়তেছে, এই দায়ভার নেবে কে? এর আন্দোলন চলে 2 দিন পরে পরে রাস্তায়, তাহলে আমরা হুদায় বয়ে থাকি এখানে, দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আগুনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রেস সচিব জানান, 2013 সালের পর বিমানবন্দরে এটি 7ম অগ্নিকাণ্ডের ঘটনা। 18 অক্টোবর বেলা 2:15টায় আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। প্রায় 27 ঘন্টা ধরে জ্বলে গুরুত্বপূর্ণ এই স্থাপনা। আগুন নেভাতে কাজ করে 37টি ইউনিট। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কিছু বিমান। আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে এই আগুন এতটা ছড়িয়ে পড়ল কিভাবে? নেভাতেও বা কেন এত সময় প্রয়োজন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজেছে সবাই। জনমনে তৈরি হয় নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব। বিমানের ফ্লাইট সেফটি শাখার প্রধানকে সভাপতি এবং ইন্স্যুরেন্স শাখার উপব্যবস্থাপককে সদস্য সচিব করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 দিনের সময় বেঁধে দেয়া হলেও কয়েক দফা সময় বাড়িয়ে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের। যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2013 সালের পর থেকে এখন পর্যন্ত 7 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানবন্দরে। 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটির তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে। বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করতে পারে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই এসব সতর্কতা মেনে চলা উচিত বলে মনে করছে তদন্ত কমিটি। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 5:22 ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পায়। সেখানে এখন 16টি ইউনিট কাজ করছে। আমাদের সহকর্মী শামীম রেজা সেখানে আছেন, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, আবারও সেই একই প্রশ্ন জানতে চাই, আগুনের তীব্রতা কমেছে কিনা, নিয়ন্ত্রণে আনা গেল কিনা আগুন, আর অনেকটা সময় পেরিয়ে গেছে, কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা আপনি? হ্যাঁ লোপা, আগুনের তীব্রতা ভয়াবহতা আসলে এখনও কোনোভাবেই কমেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা নির্দিষ্ট গণ্ডিতে এই মুহূর্তে আগুনটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়েছেন। একটু যদি আগুনের ভয়াবহতা তীব্রতা দেখানোর একটু চেষ্টা করি এই মুহূর্তে, আগের অবস্থান থেকে আমরা অন্য অবস্থানে এসেছি, যেখান থেকে আসলে পুরো কড়াইল বস্তিটাকে কিছুটা হলেও দেখানো যায় আর কি। এখনও দেখছেন যে বিভিন্ন ভবনে ভবনে আসলে এই মুহূর্তে আগুন জ্বলছে, কতটা ভয়াবহ, কতটা তীব্রভাবে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমাদের যে অবস্থানটা ছিল, এই অবস্থানের চারপাশ দিয়ে আসলে আগুন আসলে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন এখন নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলতে তারা সমর্থ হয়েছেন, এটা বলাই যায়। তবে আমরা দেখেছি যে যেহেতু ভেতরের দিকে এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢোকাটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এজন্য ভেতরের অংশের আগুনের যে ভয়াবহতা, যে তীব্রতা, সেটা আসলে বেড়েই চলেছে এবং এই মুহূর্তে
অনেকটা নিজেই আসলে নিভে গেছে এটা বলাই যায়। এবং এই আগুন আসলে চারপাশ দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের 16টি ইউনিট দিয়ে ঘিরে ফেলতে অনেকটা সক্ষম হয়েছেন। এবং আমরা এখনো দেখছি যে আমরা এখনো আসলে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারাও তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন। তবে উৎসুক মানুষের চাপে ফায়ার সার্ভিস কর্মীদের যে বেগ পেতে হচ্ছিল সেটা এখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উৎসুক মানুষদেরকে সরিয়ে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। লোপা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।